গাইস, আপনারা উইন্ডোজ 10 আসার পর একটা জিনিস শুনতে পেরেছেন যে এটাই হচ্ছে আমাদের লাস্ট উইন্ডোজ, এরকমটাই বলেছিল মাইক্রোসফট। আর বর্তমান সময়ে আপনারা এর রিয়েলিটি জানেন, অর্থাৎ উইন্ডোজ 11 এক বছর আগেই চলে এসেছিল। তবে এখন আবার রুমার বা লিগ আসছে বা স্পেকুলেশনও বলতে পারেন যে উইন্ডোজ 12 খুব শীঘ্রই আসতে চলেছে। তবে এখানে কিছু আপনাকে বিষয় ক্ল্যারিফাই করে দেই। এই যে উইন্ডোজ 12 আসবে, এটি বেসিক্যালি এআই ফোকাস হয়ে থাকবে, অর্থাৎ এআই রিলেটেড যে সকল কাজ হয়ে থাকে। আর মোস্ট ইম্পর্টেন্টলি আপকামিং যে অন্য ধরনের চিপসগুলো আছে x86 আর্কিটেকচার এবং যে সকল পুরাতন ইনস্ট্রাকশন সেট ছিল তার উপরে কাজ করবে, অর্থাৎ নতুন ইনস্ট্রাকশন নিয়ে কাজ করবে। শুধু তাই না, এখানে যে আর্ম বেস পাওয়ারফুল সিপিইউগুলো কম্প্যাটেবল হবে, সেখানেও এখান থেকে আমরা একটা ধারণা পেয়ে থাকি। গত কয়েকদিন আগে কোয়ান্টোর সিইও এবং অ্যাসারের সিইও এই বিষয়ক একটা কনফারেন্স করেছিলেন, যেখান থেকেই বোঝা যায় যে না, সামনের দিকে খুব ভালোভাবে আসতে চলেছে। আর আপনাদেরকে আর একটা কথা বলি, আর্ম বেস যে সকল সিপিইউ অর্থাৎ কোয়ালকম বলুন অথবা অ্যাপেলের যে এম সিরিজের সিলিকন, সেগুলো কিন্তু আর্ম বেস। তবে এখানে অ্যাপেলকে আমি নিয়ে আসবো না, উইন্ডোজের কথা যেহেতু হচ্ছে। শুধু তাই না, এলিট ক্লাসের কিছু ল্যাপটপের জন্য সিপিইউ নিয়ে এসেছে, যেখানে ইমপ্রেসিভ একটা পারফরমেন্স করেছে। আর এনভিডিয়ার মতো কোম্পানি বা অন্যান্য যে সকল চিপ মেকিং কোম্পানিগুলো আছে, তারাও কিন্তু খুব জোরে সোরেই কাজ চালিয়ে আসছে। তাই বলা যেতেই পারে উইন্ডোজ 12 ইজ কামিং। আর তার সাথে বলতে চাই, হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, CPS here and you are watching PC Tech BD and it's news time, so let's jump into the next story. তারপরের যে নিউজটি আসছে সেটি আসলে মাইন্ড ব্লোয়িং হয়ে যেতে পারে যারা আপনারা হাই কম্পিউটিং এ ভালোবেসে থাকেন। কেননা আপনারা জানেন অ্যাম্পিয়ারের মতো কোম্পানি তারা সিপিইউ গুলো মেক করে থাকে শুধুমাত্র সার্ভার গ্রেডের দিকে। তবে এবারে যে একটা ঘটনা ঘটেছে সেটি অবশ্যই আপনাকে ভাবাতে বাধ্য করাবে যে আর্ম বেস যে সকল সিপিইউ আছে তাদের ফিউচার কোন দিকে যেতে চলেছে। কেননা আর্মের 64 লিনাক্সের যে কার্নেল ছিল সেটি কম্প্যাটেবল ছিল নর্মাল 128 থেকে 144 কোরের সিপিইউর সাথে কম্প্যাটেবল হতে। তবে এখানে তারা 192 কোরের চিপস বানিয়ে দিয়েছে, যার থ্রেড কাউন্ট হয়ে যায় ডাবল। আর এটি শুধুমাত্র সিঙ্গেল সকেটে সাপোর্ট করে না, তাই ডুয়েল সকেটের এখানে সাপোর্ট আমরা দেখতে পাই। সেইটির জন্যই আর কি তারা রিকোয়েস্ট করেছে যে এটির কাউন্ট যাতে আরেকটু বাড়ে এবং সাপোর্ট কম্প্যাটেবিলিটি সবকিছুই যাতে সামনের দিকে চলে আসে। তো সেক্ষেত্রে একটা ভালো অপশন আমরা দেখতে পারবো বা আমাদের ফিউচার প্রুফিং হয়ে যাবে, এরকমটা বলছে অ্যাম্পিয়ার। আর অ্যাম্পিয়ারের কথা বলি, এটা কিন্তু ওয়েল নন চিপ মেকারের কাছ থেকে আসে না। যেমন ইন্টেল বানিয়ে থাকে জিওন বা এই ধরনের স্কেলেবল সিপিইউ, AMD এপিক ব্যবহার করে থাকে, এনভিডিয়া গ্রেস করে থাকে, আর অ্যাম্পিয়ার তো দেখতেই পারছেন। তবে আপনারা কবে চান যে আপনাদের ঘরে এরকম 192 কোরের একটা সিস্টেম থাকুক পার্সোনাল? অ্যান্ড অবশ্যই তার সালটাও কমেন্টে লিখে জানাতে পারেন। স্পিকিং অ্যাবাউট সিপিইউ, অবশ্যই বলতে হবে আরেকটি চাইনিজ সিপিইউ মেকিং কোম্পানির কথা। এর আগেও আপনাদেরকে বলেছিলাম চাইনিজ লংসং নামের একটি কোম্পানি আছে চিপ মেকিং কোম্পানি, তো তারা কিছু সিপিইউ আমাদের সামনে তুলে ধরেছে। অ্যান্ড অবভিয়াসলি এগুলো হচ্ছে ডেস্কটপ গ্রেড 3A6000 নামে আর এবং 14 ন্যানোমিটারে করা 4 কোর এবং 8 থ্রেডের এই সিপিইউটি অফিসিয়ালি তারা অ্যানাউন্স করে দিয়েছে। আর এটি কিরকম পারফরমেন্স করছে তার সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেই। কয়েক বছর আগের আসা কোরাই 3-100 যে সিপিইউটি আছে, তো এটির সাথে এখানে কম্পেয়ার করা হয়েছে। তো সেক্ষেত্রে আমরা যদি এর ক্লক ওয়াইজ দেখি, তো এখানে 2.5 গিগাহার্টজে মোটামুটি একটা ইউনিক্স বেঞ্চে ভালো পারফরমেন্স করতে পেরেছে, যেখানে আমরা ক্লিয়ারলি দেখতে পারছি i3 অনেকটা পারফরমেন্স করতে পেরেছে। ইটস ওকে, বাট আমরা যদি সেই i3 2.5 গিগাহার্টজের পারফরমেন্স দেখি, তো সেটা কাছাকাছি 3A6000 এর মতোই করেছে। 3A500 যেটা আছে সেটা আরেকটু পারফরমেন্স কম করেছে। ওভারঅল যদি আমি স্পেসিফিকেশন দেখি, মোটামুটি কাছাকাছি থাকে 35 থেকে 50 ওয়াটের টিডিপি, যেখানে ইন্টেল কোর ছিল 65 ওয়াট। আর এখানে আপনাদের কোয়েশ্চেন আসতে পারে যে এটা কোন ধরনের সকেটকে ব্যবহার করা হয়েছে, তো তারা সেটাকে বলছে FCBGA 1211 থেকে 1190 এর মধ্যে দুইটা, যেহেতু এখানে সিপিইউ স্পটেড করা গেছে। শুধু তাই না, এখানে যদি আমি স্পেকের সিপিইউ 2006 এর টুলসের কথা বলি, তো এখানেও মোটামুটি একটা ইমপ্রেসিভ পারফরমেন্স করতে পেরেছে। অর্থাৎ আমি যদি 3A6000 এর সাথে তুলনা করি, ওই অবশ্যই 2.5 গিগাহার্টজ থেকে কোরাই 5-14600K এর সাথে 2.5 গিগাহার্টজে তো কাছাকাছি প্রায় পারফরমেন্স করতে পেরেছে। আমি আবারও বলছি এর ব্যারিয়ার হচ্ছে 2.5 গিগাহার্টজ। আর এখানে আমাদেরকে একটু উদারতা দেখাতে হবে, যেহেতু এটা একটা নতুন চিপ মেকিং
কোম্পানি, আর এটা কিন্তু ইন্টেল বা এএমডির মতো অতটাও ফেমাস না, তাই অবশ্যই এপ্রিসিয়েট করতে হবে। তবে কথা হচ্ছে এটা সিকিউরিটি এবং ভালনারেবিলিটি নিয়ে কি ধরনের কাজ করতে পারে বা এর যে সিকিউরিটি প্যাচেস সেটা কিভাবে প্যাক হয়। তবে হ্যাঁ, এটা একটা স্ক্যারি বিষয় ইন্টেলের জন্য, তারা যেরকম পারফরমেন্স করছে এই চিপ মেকিংয়ে এসে নতুন কোম্পানি হিসেবে, যা অবশ্যই একটা মাথায় ঘাম ধরানোর মতো একটা বিষয়, যেটা অবশ্যই কাস্টমারের জন্য হয়তোবা একটা নতুন সেক্টর খুলতে চলেছে। তারপরের যে নিউজটি আসছে সেটি অবশ্যই আপনার মনকে ভালো করে দিবে, আর এটি রিলেটেড গ্র্যান্ড থেফট অটো 6 এর উপর, অর্থাৎ GTA 6 এর যে ট্রেইলার সেটার অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে কবে আসবে। আর এটি নিয়ে এতটা তোলপাড়ের কারণও আমরা জানি যে GTA 6 এর মতো যদি গেমস আসে এটা কতটা এক্সাইটমেন্টের ব্যাপার হয়ে যায় সেটা আপনারা সবাই বোঝেন এবং জানেন। সব জায়গায় কথা চলছে আমাদের সময় এক্স্যাক্টলি কোন সময় আসতে পারে, তো তারা বলেছে ডিসেম্বর 5-এ। তবে আপনারা হয়তোবা ওই 5ই ডিসেম্বরের রাত 8টা হয়তোবা দেখতে পারেন। আর এরকম নিউজ ডেইলি স্টারের মতো পত্রিকাও কিন্তু কভার করেছে, তাহলেই বুঝুন এর জনপ্রিয়তাটা। বাই দ্য ওয়ে, এটা গেম রিলিজের কথা বলছি না, এটা শুধুমাত্র ট্রেইলার রিলিজ। বাই দ্য ওয়ে, আপনাদের মধ্যে যারা হাউস অফ দি ড্রাগনকে ভালোবেসে থাকেন তো তাদের সিজন 2 এর ট্রেইলার রিলিজ হওয়ার কথা আপনারা দেখেছেন কিনা সেটাও কমেন্টে জানিয়ে দিতে পারেন। তারপরে যদি আমরা কথা বলি সামনের দিকে, তো অবশ্যই এনভিডিয়ার কথা বলতে হবে। 2025 সালের মধ্যে তারা নতুন আর্কিটেকচার আনতে চলেছে, যার কোড নেম একটু আলাদা থাকবে। আর এটা নেওয়া হয়েছে একজন ফেমাস অ্যাস্ট্রোনমার ভেরা রুবেনের নাম থেকে, যিনি লোয়েল অবজারভেটরি থেকে কাজ করেছেন, অ্যান্ড এটা আসতে পারে 2025 সালে। আর এরকমটাই আমাদেরকে কনফার্ম করেছেন Co.7 কিমি, অবশ্যই আপনারা জানেন তাকে। তো এখান থেকে আমরা দুইটা জিনিস বুঝতে পারলাম যে ব্ল্যাকওয়েল খুব শীঘ্রই আসতে চলেছে, অর্থাৎ তারা টাইমলাইনকে আর পিছিয়ে দিচ্ছে না, 24 সালের মধ্যে আসতে চলেছে, এবং 25 সালে তারা আর একটা রিলিজ করে দেবে নতুন আর্কিটেকচার, যেটা অবশ্যই এক্স দিয়ে শুরু হবে, আর দিয়েও হতে পারে বিকজ অফ কোড নেম। যে সকল জিপিইউ ডাই থাকবে সেগুলোর কথা বলছি। তবে 25 সালের কথা বললাম, তো সেক্ষেত্রে দেখুন যে প্রতি বছর হয়তো বা ডেটা সেন্টার গ্রেড অথবা ওয়ার্ক স্টেশন বেস যে সকল জিপিইউগুলো হয়ে থাকে সেগুলো রিদমিকভাবেই তারা 2 বছর থেকে 1 বছরে নিয়ে আসতে চলেছে, যা গ্রাফিক্স ইন্ডাস্ট্রিতে একটা এভলিউশনারি অ্যাড হতে পারে, যেগুলো ইন্ডাস্ট্রি গ্রেড। তারপরে যদি আমি কথা বলি সেম এনভিডিয়ার, তো অনেকেই হয়তোবা অলরেডি জেনে গেছেন যে চায়নাতে RTX 4090 যে ফুললি ফ্লেজেড ডাই এবং তাদের যে জিপিইউ বা গ্রাফিক্স কার্ড বলি সেটি আর সেলস হবে না সামনের দিকে। আর এখানে নতুন একটা ভেরিয়েন্ট পাওয়া গেছে, আর সেটি হচ্ছে 4090D, বা আমার পক্ষ থেকে আপনারা ড্রাগনও বলতে পারেন। তো এটি সবকিছুই ঠিকঠাক থাকছে, তবে এর যে মেইন ডাই সেটি একটু চেঞ্জ হতে চলেছে। AD102 300 থেকে 250-তে করা হয়েছে। কোর বা যে সকল স্পেক থাকে সেগুলো অলমোস্ট সিমিলার হয়ে যেতে পারে, অথবা 20 জিবিতে এর VRAM আসতে পারে, আবার 24 জিবিরও আসতে পারে, অতটাও পার্সিয়ালিটি দেখাবে না। তবে হ্যাঁ, এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে যে ডি ভ্যারিয়েন্ট আসতে চলেছে। তবে দেখার বিষয় এটা ডিতে ড্রাগন নাকি ডিতে ডিম, আর এটি কনফার্ম করেছে মেগা সাইজ জিপিইউ। অ্যান্ড গেস হোয়াট, এটি করলে কাদের বেশি ফায়দা হতে পারে? অবভিয়াসলি AMDর। আর AMDর যে RX 7900 XTX এবং XTর মতো যে সকল জিপিইউ আছে সেগুলোর চাহিদা প্রচুর বেড়ে গেছে। আর এটি আমি বলছি না, সেলসের রিপোর্ট এরকম বলছে যে বুমিং হচ্ছে এই যে RX 7900 XT এবং XTX এর সেল, কারণ AMDর উপর আবার এরকম রেস্ট্রিকশন বা স্যাংশন এ ধরনের কোনো কিছুই নেই। তবে AMDর কালার এমনিতেই লাল, আরও একটু সেলস বেশি হয়ে আর একটু লাল হতে চলেছে। আমার মনে হয় বর্তমান সময়ে জেনসেন হুয়াং US গভর্নমেন্টকে একটা কথাই বলছে। বাই দ্য ওয়ে, আজকের একটা সিরিয়াস নিউজ থাকছে, যারা আপনারা বাজেটের নামে কিছু গ্রাফিক্স কার্ড কিনছেন সেটির উপরে, তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর পরের যদি নিউজের কথা বলি, তো সেটি আসছে কোয়েজার জোনের কাছ থেকে। আর কোয়েজার জোন হলো চাইনিজ বেস একটা টেক রিলেটেড ইন্টারেস্টিং সাইট, যেখানে একটা বিশাল একটা বিষয়কে ক্লেম করা গেছে। আর এটি ভাই সুলভ আচরণ করছে এই নিউজ থেকেই বুঝতে পারবেন। অর্থাৎ আপনারা AMD এবং এনভিডিয়াকে তো রাইভেলারি মনে করেন, তবে এটা এখন একই সাথে কাজ করতে পারে বলে আশা করা যাচ্ছে। কারণ আপনারা যারা এনভিডিয়ার ফ্রেম জেনারেশনের নাম শুনেছেন, তো সেটি অবশ্যই জানেন যে 4090-তে কতটা পাওয়ারফুল এবং ক্যাপেবল হয়ে কাজ করে। তো এরকমটাই করেছে সিঙ্গেল একটা মাদার বোর্ডে একটা সিপিইউর দ্বারাই। অর্থাৎ একটা বোর্ডেই এখানে দুইটা গ্রাফিক্স কার্ড ডিফারেন্ট কোম্পানির ব্যবহার করা হয়েছে।
অবভিয়াসলি এখানে ফ্রেম জেনারেশন বা ফ্রেম রেন্ডারিং এর জন্য RTX 4090 কে ব্যবহার করা হয়েছে যাতে আর একটু ভালো কাজ করতে পারে। আর গেস হোয়াট, AMD Radeon কার্ডকে এখানে ডিসপ্লে আউটপুট হিসেবে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এনকোডিং এর দায়িত্বটাই কিন্তু AMD নিয়েছে। তার ফলে এখানে অনেক জায়গায় 300% ফ্রেম বেশি দেখা গেছে, যা অবভিয়াসলি একটা ভালো বিষয়। শুধু দুই একটা গেমসে না, অনেক কয়েকটা গেমসে আবার অনেক সময় ডাবলের কাছাকাছি পারফরমেন্স করছে, আবার অনেক সময় দেখা গেছে যে আড়াই গুণের মতো পারফরমেন্স করতে পেরেছে। Cyberpunk 2077 এর কথা বলি তো এটি অ্যারাউন্ড 300% এর কাছাকাছি পারফরমেন্স করতে পেরেছে। মডার্ন ওয়ারফেয়ারে করতে পেরেছে 225। স্টারফিল্ডের মতো গেমসে যেখানে শুধুমাত্র 72 থেকে 73 ফ্রেম নিয়ে আসা সম্ভব, তো সেখানে এই দুইটার কম্বিনেশনে এটাকে 200 ফ্রেমে নিয়ে যাওয়া হয়েছে, যা আসলে একটা মাইন্ড ব্লাস্টিং বিষয়। তবে আপনাদের করার এরকমটা দরকার নেই, আর থাকলেও আপনাদের কাছে যদি 4090 থেকে থাকে তো এটি ওভারকিল হয়ে যায় যে কোনো ধরনের গেমারদের জন্য। তার সাথে যদি আরও জিপিইউ অ্যাড করতে চান, বিশেষ করে AMDর, তো কোনো প্রয়োজনই নেই। হ্যাঁ, যদি খুব সস্তা গ্রাফিক্স কার্ডে এরকমটা করা যেত তো সেটি একটা ভাবার বিষয় ছিল। তবে 4090 সাথে কার্ড, হ্যাঁ, এক্সপেরিমেন্ট ভালো জিনিস। তারপরের যে নিউজটি আসছে সেটি অনেক সেন্সিটিভ, আর এটার কথাই আমি আপনাদেরকে বলছিলাম। তো চাইনিজ মার্কেটে বা বাংলাদেশের মার্কেটে RX 580 নামে যে সকল স্ক্যাম চলছে, চিন্তা ভাবনা করার বিষয়। আর আপনারা হয়তো বা জেনেই থাকবেন যে চায়নাতে জিপিওর কিন্তু অনেক সময় শর্টেজ হয়ে থাকে, যে সকল ভালো জিপিও, কারণ তারা এআই এর পিছনে এগুলোকে খরচ করে থাকে। এর আগে RTX 3080 মতো জিপিওতে 20 জিবির মেমোরি ব্যবহার করা হয়েছে, বা এরকম মেমোরির কিন্তু ব্যবহার আমরা কম বেশি দেখতে পেরেছি যে আপগ্রেডেবিলিটি এবং নতুন কার্ডগুলোতেও সেটা ছিল। তবে বর্তমান সময়ে আমরা যেটা দেখি, RX 580 মতো গ্রাফিক্স কার্ডে পোলারিস আর্কিটেকচারের গ্রাফিক্স কার্ড এখনও সেভাবেই সেল হচ্ছে, তাও আবার বিশেষ মেমোরি ভ্যারিয়েন্টে 16 জিবির এখানে দেখা গেছে, যেটা অবভিয়াসলি কতটা মেক সেন্স করে আপনারা আইডিয়াই লাগাতে পারেন। তবে বিষয়টা শুধু এখানেই না, আপনারা আরও বাংলাদেশে অনেক কয়টা গ্রাফিক্স কার্ড কোম্পানিকে চিনে থাকবেন বা অনেক পপুলার হচ্ছে, যেগুলো 9 থেকে 10,000 টাকার মধ্যে সেল হচ্ছে। RX 580 নামে পেয়ে যাচ্ছেন আপনারা 570। এটা কেন বলছি? কারণ এর যদি আমরা শেডার ইউনিটের কথা বলি, অথবা এর যদি কোরের কথা বলি, স্ট্রিম প্রসেসর যাকে বলা হয়, তো যে অরিজিনাল 580 আছে সেখানে 2300টা টোটাল স্ট্রিম প্রসেসর আমরা দেখতে পারি। আর 570তে কতটা দেখতে পারি? ঠিকই বুঝেছেন, এখানে 2048টা, অর্থাৎ এখানে কাটডাউন করা হয়েছে। আর এক কথায় এটা RX 570 হয়ে গেল ইন টার্মস অফ অ্যাকচুয়াল জিপিইউ কনফিগারেশন। আর এখানে আপনারা DDR5 এর বা GDDR5 এর 69 গিগস অফ ভিডিও মেমোরি লাগান, নাইস পারফরমেন্স অলমোস্ট সেরকমই থাকবে। তো হয়তোবা এখানে আপনারা বলতে পারেন যে সিপি তাতে এটা সমস্যাটা কি? এখানে তো এরকমটা হতেই পারে, আমাদেরকে তো এখানে অ্যাটলিস্ট কার্ড দিচ্ছে বাজেটে। ওয়েল, তো আপনাদেরকে বলি, এই 16 জিবির নামে অনেকেই বাংলাদেশে জানে না। আমি এটা কয়েকদিন আগে লোকালি কিছু গ্রাফিক্স কার্ড কালেক্ট করতে যেয়ে শিওর হলাম যে শুধুমাত্র তারা VRAM দেখে আর অন্য কিছুই দেখে না, যে ভাই এটা 4 জিবি, এটা 8 জিবি, এটা 12 জিবি, এটার উপর নির্ভর করে কিন্তু গ্রাফিক্স কার্ড সেল হচ্ছে বাংলাদেশে অনেক ওয়েতে। হ্যাঁ, আপনি জানেন আলাদা ব্যাপার, বাট চিন্তা করুন এই গ্রাফিক্স কার্ড যদি 20,000 টাকায় কেউ সেল করে, যে ভাই 16 গিগসের কার্ড, ভাই মানুষ অনেকেই তো চোখ বুঝে নিয়ে যাবে। আবার অনেক ফ্রিল্যান্সার আছে, তারা মনে করেন যে হ্যাঁ, আমার যদি 16 বা 24 জিবির VRAM থেকে থাকে তো আমি তো সেখানে অনেকভাবেই কাজ করতে পারবো, গেম ডেভেলপমেন্ট করতে পারবো একাই 100। তো সেক্ষেত্রে দেখুন এটা RX 570-র মতোই পারফরমেন্স দিচ্ছে, যেটা 8-9 হাজার বা 10 হাজারে পাওয়া যাচ্ছে সেটা 20 হাজারে বিক্রি হবে। বাকিটা আপনাদের উপর। আই হোপ যে ভিডিওটি আপনাকে ভালো লেগেছে। যদি লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, যদি কিছু বলার থাকে কমেন্টে জানাবেন। আর আপনার দরকার কিনা RX 570 বা 580-র মতো গ্রাফিক্স কার্ডে 20 বা 16 জিবির VRAM, অবশ্যই সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।